আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এক মাসের অধিক সময় ধরে আছি। বাংলাদেশে শেখ হাসিনা নেই, বাংলাদেশে আওয়ামী লীগের শাসন নেই, ছাত্রলীগ নেই, যুবলীগ নেই, চারিদিকে কেমন যেন একটা নিশ্চিত নীরবতা। এবং এই নীরবতার যে নেতিবাচক প্রতিক্রিয়া, এটি আমাদের এই সমাজে শুরু হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সচিবালয়, সচিবালয় থেকে শুরু করে পতিতালয়, পতিতালয় থেকে শুরু করে দেবালয়, সব জায়গাতেই জয় বাংলার ঝংকার চলত। কোন ইমাম কিংবা কোন পুরোহিতের সাধ্য ছিল না জয় বাংলার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে। আবার কোন রাজপথের দুঃসাহস ছিল না ওই রাজপথে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে পদচারণা, এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠনের পদচারণাকে রাজপথ ধারণ করবে, রাজপথে সেই সামর্থ্য ছিল না। কোকিল জয় বাংলার সুরে কু কু শব্দ করত, টিয়া পাখি, ময়না পাখি, শালিক পাখি থেকে শুরু করে রাস্তার যে নেড়িকুত্তাগুলো, সেগুলো আওয়ামী লীগের মন মেজাজ বুঝে শব্দ করত। অর্থাৎ কুকুরও আওয়ামী লীগের মন মেজাজ বুঝে ঘেউ ঘেউ করত, এর আগে তারা করত না। তো সেই আওয়ামী লীগের সেই যে মোহনবাসীর সুর, সেই সুর এখন আর নেই। প্রায় 35% আওয়ামী লীগের যারা ভোটার, তাদের যারা নেতা গা ঢাকা দিয়েছেন, লাখ লাখ মানুষ পালিয়ে গেছেন, অনেক বড় আওয়ামী পান্ডারা ধরা পড়েছেন, অনেকে নিখোঁজ বলছেন, অনেকে ব্যাপারে বলছে যে সে গণপিটুনিতে মারা গিয়েছে, খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকের। তো এরকম একটা দুর্বিষহ অবস্থা যখন চলছে, তখন সত্যিকার অর্থে আমাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ, এটি কি আওয়ামী লীগ বিরোধী হবে, আওয়ামী লীগ বিহীন হবে, আগামীতে আওয়ামী লীগ কি ফিরে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার সাধ্যমতো সুলচারা বিশ্লেষণ করার চেষ্টা করব। একটা জিনিস আপনাদেরকে বলি যে এই গত 15 বছরে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, জুলুম করেছে, অর্থনৈতিক জুলুমটা বাদ দেন, যদি আপনি ধর্ষণ ধরেন, তারপর হত্যাকাণ্ড ধরেন, গুম ধরেন, মানবতার বিরুদ্ধে অপরাধ ধরেন, তো এইগুলো যদি আপনি 1971 সনের রাজাকার, আলবদর আর শামস তাদের কর্মকাণ্ড, পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন, হাজার তো দূরের কথা, 1,00,000 ভাগের 1 ভাগও এই গত 15 বছর আওয়ামী লীগ করতে পারেনি। এখন সেই যে এত বড় অপরাধ, অর্থাৎ যে অপরাধে আপনি আওয়ামী লীগকে দায়ী করছেন তার চেয়ে লক্ষ লক্ষ গুণ অপরাধ করেছে তারা পাকিস্তান, এবং পাকিস্তানি যারা দোসর রাজাকার, আলবদর আর শামস, তারা এবং তাদের সাঙ্গপাঙ্গরা। তো দেখুন, 71-এর পরে বহু বছর কেটে গেছে, পাকিস্তান এখনো পর্যন্ত সরি বলেনি, এবং সরি না বলার সত্ত্বেও আপনি বাংলাদেশের এই সময় রাজনীতিতে পাকিস্তানের আধিপত্য দেখেন। তারা বুক ফুলিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কটাক্ষ করছে, এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন, এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে, এই দৃশ্য দেখে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন। এইরকম ঔদ্ধত্যপূর্ণ, কুরুচিপূর্ণ কথাবার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখন বলছেন, আর বলার পরেও আমরা পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে মাথায় করে যাচ্ছি। এই যে দেখেন বাস্তবতা, সময়ের বিবর্তনে। ওই সময় যারা রাজাকার ছিলেন, আলবদর ছিলেন, আসাম ছিলেন, রাজনৈতিক দল হিসেবে তাদের প্রমোটার হিসেবে জামায়াত ইসলামী ছিলেন, তারাও কিন্তু সরি বলেনি। তাদেরকে গর্তে
ভারতে ঢুকানোর চেষ্টা করা হয়েছে, অপদস্থ করার চেষ্টা করেছে, ব্যান করার চেষ্টা করেছে, কত কিছু করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কখনো সরি বলে নাই। তারা তাদের যে কর্ম, সেই কর্মের যুক্তি তারা খুঁজে পেয়েছে এবং তারা মনে করেছে যে তারা 71 সনে যে কাজটি করেছিলেন সেটি সঠিক ছিল, এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল এবং এটাই তাদের করা উচিত ছিল। এই জন্য তাদের কোনো অনুতাপ নেই, এই জন্য তাদের কোনো যাকে বলা হয় অস্বস্তি নেই, হীনমন্যতা নেই। তারা শুধুমাত্র পরিস্থিতি সামাল দিয়ে নিজেদেরকে রক্ষা করে আজকে যে অবস্থা, সেই অবস্থা উন্নীত হয়ে এখন এমন একটা পরিস্থিতি তারা এসেছে যে আগামীতে যদি জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসে, এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই। এর কারণ হলো মানুষ যখন একটা কাজকর্ম করে এবং সেই কাজের উপর সে একেবারে যাকে বলা হয় স্ট্রেট থাকে যে আমি যেটা করেছি সেটা ঠিক আছে, তখন এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। আর মানুষ যখন সরি বলে, ভুল স্বীকার করে, ফিরে আসার চেষ্টা করে, তখন আরেক ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন জাপানের যে কর্মকাণ্ড, জাপান বুঝতে পেরেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের ভূমিকা অন্যায় ছিল। প্রথম মহাযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপান যে একটি নব্য সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে কোরিয়াতে, চীনের মঞ্চুরিয়াতে যে অন্যায় করেছে, অপকর্ম করেছে, এমনকি আমাদের মায়ানমার পর্যন্ত তারা এসেছিল এবং জাপানি বাহিনীর যে অত্যাচার এবং দাম্ভিকতা, সেই দাম্ভিকতার কারণে তারা একেবারে আমেরিকা পর্যন্ত, আমেরিকা যে হাওয়াই দ্বীপপুঞ্জ সেখানে পর্যন্ত তার আক্রমণ চালিয়েছিল। তাদের যে সেই পার্ল হারবার বন্দরে জাপানি নৌবাহিনী আক্রমণ চালিয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পতনের পর তারা রাতারাতি বুঝতে পারে যে এটা তাদের একটা মহান্যায় হয়েছে, ভুল করেছে। তারা আত্মসমর্পণ করে, ভুল স্বীকার করে এবং ভুল স্বীকার শুধু করে না, তাদের সমস্ত সামরিক বাহিনীটিকে তারা বিলুপ্ত করে দেয় যে আমাদের আর কোনো সামরিক বাহিনী লাগবে না। এরপর তারা সামরিক বাজেট জিরো করে ফেলে। এরপর তারা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে কৌশলগত এবং তাদেরকে সামরিক পার্টনার হিসেবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব দিয়ে দেয় এবং কোনো দেশের সঙ্গে তারা যুদ্ধ করবে না, এইভাবে তারা একটা সিদ্ধান্ত নেওয়ার ফলে পুরো জাপান জাতি, এই জাতির যে 1000 বছরের ইতিহাস, ফিউডাল ইতিহাস ছিল, সেই ফিউডাল ইতিহাসের সঙ্গে সঙ্গে আবার জাপানি একমাত্র জাতি যে জাতি প্রায় 800 বছর তাদের মধ্যে যে শাসকরা ছিলেন সবাই সামরিক শাসক ছিলেন, সামুরাই। বিখ্যাত সেই দেখবেন যে সিনেমা আছে দ্য লাস্ট সামুরাই। তো জাপানে এরকম অনেক প্রায় 100 মতো ছোট ছোট রাজ্য ছিল যারা সবাই সামরিক শাসক ছিলেন, সেনাপতি ছিলেন এবং তারা নিজের নিজেরা যুদ্ধ করতেন এবং তাদের সবারই একজন রাজা ছিল। তারা রাজাকে মান্য করতেন কিন্তু তার কোনো সাংবিধানিক ক্ষমতা ছিল, কিন্তু তাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছিল না। এটা কিন্তু অন্য প্রসঙ্গ। তো যে মুহূর্তে জাপান সরি বললো তখন তাদের জীবনে একটা পরিবর্তন আসলো। কিন্তু আপনি দেখুন ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা এখনো পর্যন্ত কোনো একটা ব্যাপারে সরি বলেনি। তো সরি না বলার কারণে কি হলো, তাদের কোনো নৈতিক পরিবর্তন হয়নি, চরিত্র পরিবর্তন হয়নি। আপনি যতই তাদের কাছে যান ঘুরে ফিরে তাদের সেই সাম্রাজ্যবাদী চরিত্র দ্বারা আক্রান্ত হবেন। তো সেই দিক থেকে এতগুলো বাংলাদেশে যে একটা দুর্ঘটনা ঘটলো আওয়ামী লীগের জীবনে স্বাধীনতার পরে, এটি তৃতীয় বিপর্যয়, তৃতীয় না ঠিক চতুর্থ বিপর্যয়। প্রথমটা 75 সনের 15ই আগস্ট এই বিপর্যয় এসেছিল। এরপরে 1996 থেকে 2001 সনে তাদের সরকারের পর তারা যে পতন হয়েছিল, এটা দ্বিতীয় বিপর্যয়। 111 সময় তৃতীয় বিপর্যয়, আর এটি এখন যে যেটা হলো এটা চতুর্থ বিপর্যয়। এর বাইরে অনেক তাদের উপর ব্যক্তিগত বা আক্রমণ হয়েছে, কিন্তু জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তারা 4টি যে বিপর্যয়ের মধ্যে পড়েছিল, এইবার 2024 সালের বিপর্যয়টি তাদের সবচেয়ে বড় বিপর্যয়। ওই কিন্তু এই গত 15 বছরে তারা যে অপকর্ম করেছে, তারা যে কয়বারই রাষ্ট্র ক্ষমতা এসেছে তাদের সারা জীবনে এই সিটে ফোটা অপরাধও কিন্তু তারা করতে পারেনি। বঙ্গবন্ধুর জামানাতে এটা হয়নি, আওয়ামী লীগের অতীতের শাসনামলে এটা হয়নি, গত 15 বছরে যেটা হয়েছে। তো এই অপরাধের যে কার্যকারণ কিংবা এই যে অপরাধের যে বিস্তৃতি, সেটা ওয়েস্ট এন্ড হোটেলে বাইজি মহল তৈরি করে সেখানে
অপরাধের সর্বরাজ্য গড়ে তোলা থেকে শুরু করে ক্লাব পাড়াতে ক্যাসিনো ব্যবসা করে এই ক্যাসিনো সম্রাট তৈরি করা, তার বাইরে ব্যাংক, বিমা। প্রিয় দর্শক শ্রোতা, সরকারের অনেক সিদ্ধান্তে সন্তুষ্ট, কিছু ক্ষেত্রে মনক্ষুণ্ণ বিএনপি। অন্তর্বর্তী সরকারের 1 মাসের কর্মকাণ্ডে প্রাথমিক মূল্যায়ন করেছে বিএনপি। তাতে আইন বিচার বিভাগ সহ সরকারের নেওয়া অনেক সিদ্ধান্ত পদক্ষেপে দলটি সন্তুষ্ট প্রকাশ করেছে। তবে নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু না হওয়া এবং নির্বাচনের রোডম্যাপ রূপরেখা না আসায় দলটি মনক্ষুণ্ণ। এছাড়া প্রশাসনের উচ্চ পদে রদবদলে কোনো কোনো উপদেষ্টার কার্যক্রম নিয়ে তাদের প্রশ্ন আছে। তারা মনে করছে বিগত সরকারের সহযোগী ও আশীর্বাদ পুষ্টে গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে বা নিয়োগ পাচ্ছেন। গতকাল সোমবার রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সবাই এই মূল্যায়ন উঠে আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সবাই ভার্চুয়ালি যোগ দেন। তিনি সবাই সভাপতিত্ব করেন। বিএনপির নীতি নির্ধারণী নেতাদের কেউ কেউ মনে করেন সরকারের গত 1 মাসে প্রাতিষ্ঠানিক সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। দ্রুত সময়ের মধ্যে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের অগ্রাধিকার দেখা যাচ্ছে না। তাছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত 15.5 বছরের গণতান্ত্রিক সাংবিধানিক সব প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা পুনর্গঠনে যেভাবে উদ্যোগী হওয়া প্রয়োজন তা এখন পর্যন্ত দেখা যায়নি, বরং ব্যক্তিকেন্দ্রিক সংস্কারের কাজ বেশি হচ্ছে। সবাই উপস্থিত দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বিএনপি অন্তর্বর্তী সরকারে আগামী দিনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে, পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে 8 সেপ্টেম্বর সাতক্ষীরায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটাধিকার, জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।